না, আজকে আর অন্য কোনো কাজ নয়। দরজাটা বন্ধ করে দিন, ফোনটা সাইলেন্ট করুন, আর আমার কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ এই কথাগুলো এমন এক সময়ের, যা আমার জীবনের সবচেয়ে বড় গোপন আর কঠিন অধ্যায়। আমি অনুশ্রী। আমার বাড়ি ছিল মুর্শিদাবাদের একটা ছোট গ্রামে, যেখানে জীবনগুলো এক সহজ সরল ছন্দে বাঁধা। মা বাবার একমাত্র সন্তান ছিলাম আমি, তাই ভালোবাসা আর আদরেই আমার বড় হওয়া। বিয়ের পর যখন এ বাড়িতে এলাম, তখন শ্বশুরবাড়ির নতুন পরিবেশ, নতুন মুখগুলো আমাকে কিছুটা শঙ্কিত করলেও স্বামীর ভালোবাসা আর পরিবারের উষ্ণতা আমাকে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করেছিল। আমার স্বামী রাজেশ ছিলেন একজন ব্যাংক কর্মচারী, কর্মজীবনে বেশ ব্যস্ত। সকাল থেকে রাত অবধি তার কর্মক্ষেত্রের ব্যস্ততা তার সময় কেড়ে নিত, ফলে আমাদের মধ্যে খুব বেশি ব্যক্তিগত মুহূর্ত গড়ে উঠত না। এই একাকিত্ব, এই শূন্যতা আমি হয়তো নিজেও বুঝতে পারিনি কতটা গ্রাস করছিল আমাকে। আমি বরাবরই একটু স্বাস্থ্যবতী মেয়ে ছিলাম, যাকে লোকে ভরপুর বলে। শাড়ি পরলে আমার সুডোল কোমর আর ভারী নিতম্বের গঠন বেশ স্পষ্ট বোঝা যেত। আমি সবসময় শাড়ি পরা পছন্দ করতাম, তাতে নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে হতো। বিশেষ করে যখন হালকা রঙের সুতির শাড়ি পরতাম, তা আমার শরীরের ভাঁজগুলোকে আরও স্পষ্ট করে তুলত। আমার লম্বা চুলগুলো হয়তো আমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিত। আমি সেগুলোকে সাধারণত আলগা করে ছেড়ে রাখতাম, নয়তো একটা সাধারণ বিনুনি করে রাখতাম। আজও আমি একটা হালকা সবুজ রঙের সুতির শাড়ি পরেছি, যার আঁচলটা আলগাভাবে আমার কাঁধের উপর দিয়ে নেমে এসেছে। এই পরিবেশে আমার নিজের কথা বলতে গিয়ে মনে হচ্ছে আমি যেন আবারও সেই সময়ের অনুশ্রীতে ফিরে গেছি, যে এক অদ্ভুত গোলকধাঁধায় আটকা পড়েছিল। আমাদের বাড়িতে রাজেশের ছোট ভাই অর্ণব থাকত। সে তখন কলেজের শেষ বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি সে একটু বেশিই ঘরোয়া ছিল। সারাদিন বাড়িতেই থাকত, পড়াশোনা বা বন্ধুবান্ধবের সাথে আড্ডা। অর্ণব আর আমার বয়স প্রায় কাছাকাছি, হয়তো 2-1 বছরের ছোট হবে সে আমার থেকে। প্রথম প্রথম আমাদের সম্পর্কটা ছিল নিতান্তই স্বাভাবিক, দেবর আর ভাবির সম্পর্ক। সম্মান আর স্নেহের একটা প্রচ্ছন্ন পর্দা ছিল আমাদের মাঝে। কিন্তু সময়ের সাথে সাথে সেই পর্দাটা যেন হালকা হতে শুরু করল। রাজেশ প্রায়শই অফিসের কাজে বাইরে থাকত। কখনো কখনো 2-3 দিনের জন্য তাকে অন্য শহরে যেতে হতো। সেই সময়গুলো আমার কাছে বড় একাকী মনে হতো। বাড়িতে আমি, শাশুড়ি মা আর অর্ণব। শাশুড়ি মাও নিজের মতো থাকতেন, তার পুজো আর্চা আর ঘরোয়া কাজ নিয়ে ব্যস্ত। ফলে অর্ণবই ছিল আমার একমাত্র সঙ্গী, যার সাথে আমি দিনের পর দিন গল্প করতে পারতাম। আমাদের গল্পের বিষয় ছিল অনেক কিছু। কখনো অর্ণবের কলেজের গল্প, বন্ধুদের দুষ্টুমি, আবার কখনো আমার ছোটবেলার কথা, রান্নাঘরের গল্প। ছোট ছোট এই কথোপকথনগুলো কখন যেন আমাদের অজান্তেই একটা গভীর সম্পর্ক তৈরি করে ফেলছিল। আমি খেয়াল করতাম অর্ণব আজকাল প্রায়ই আমার কাছাকাছি থাকত। হয়তো রান্নাঘরে আমি কাজ করছি, সে এসে পাশে দাঁড়াতো, এটা ওটা জানতে চাইত। কখনো আমার চুল ঠিক করে দিত বা আমার শাড়ির আঁচলটা ঠিক করে দিত আলতো হাতে। প্রথম দিকে আমি এসবকে নির্দোষ স্নেহ বলে মনে করতাম, কিন্তু তার হাতের স্পর্শে একটা অন্যরকম উষ্ণতা ছিল, যা আমাকে কিছুটা অস্থির করে তুলত। আমি হয়তো একটু থতমত খেতাম, অস্বস্তি বোধ করতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, কারণ তার চোখে এমন একটা সরলতা ছিল যা আমাকে দ্বিধায় ফেলে দিত। একদিন দুপুরবেলা আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। অর্ণব এসে আমার পাশেই একটা মোড়া টেনে বসল। তখন বাড়ির সবাই ঘুমিয়েছিল। এমন নিস্তব্ধ দুপুরে তার হঠাৎ আগমন আমাকে একটু চমকে দিয়েছিল। সে আমার হাতের বইটা নিয়ে দেখছিল, আর একসময় তার হাতটা আমার হাতের উপর এসে পড়ল। একটা বিদ্যুৎ যেন আমার শরীরে খেলে গেল। আমি মুখ তুলে তার দিকে তাকালাম। তার চোখে এক গভীর চাহনি, যা আগে কখনো দেখিনি। সে আমার দিকে তাকিয়ে শুধু হাসছিল, আর আমি তার সেই হাসি দেখে যেন ভেতরে ভেতরে কাঁপছিলাম। সে বলল, ভাবি, আপনাকে খুব সুন্দর লাগছে। এই সামান্য বাক্যটা সেদিন আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়েছিল। আমার বুকটা ধুকপুক করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ধন্যবাদ। কিন্তু আমার ভেতরের ঢেউ থামানো অসম্ভব হয়ে উঠল। সেই দুপুরটা যেন আমার জীবনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এই সব ছোট ছোট ঘটনাগুলো
যেন আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আমার ঘুম উধাও হয়ে গেল। রাতে বালিশে মুখ গুজে আমি শুধু অর্ণবের কথা ভাবতাম, তার চোখ, তার হাসি, তার হাতের স্পর্শ। সবকিছু আমাকে যেন এক ঘোরের মধ্যে ডুবিয়ে দিচ্ছিল। আমার স্বামীর অনুপস্থিতি এই শূন্যতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল, আর অর্ণব সেই শূন্যতাকে পূরণ করার এক অলিখিত সুযোগ পেয়ে যাচ্ছিল। আমরা দুজনেই জানতাম এটা ঠিক নয়। আমাদের সম্পর্কের এই মোড়টা সমাজ, পরিবার, এমনকি আমাদের নিজেদের কাছেও অগ্রহণযোগ্য। কিন্তু নিষিদ্ধের প্রতি আকর্ষণই হয়তো সবচেয়ে তীব্র হয়। আমার মন আমাকে শতবার বারণ করলেও আমার শরীর, আমার অনুভূতি যেন অর্ণবের দিকেই ধাবিত হচ্ছিল। সে যখন আমার দিকে তাকাত, আমার মনে হতো যেন সে আমার ভেতরের সব গোপন কথা জেনে গেছে। আমার ভেতরের কামনা, বাসনা সবকিছু তার কাছে উন্মুক্ত। একদিন রাতে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। কারেন্ট চলে গিয়েছিল। আমি আর অর্ণব খাবার টেবিলে বসেছিলাম, কারণ শাশুড়ি মা আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। মোমবাতির টিমটিমে আলোয় আমাদের দুজনের মুখ আলোকিত হচ্ছিল। পরিবেশটা যেন আরও রহস্যময় হয়ে উঠেছিল। অর্ণব হঠাৎ করে আমার হাতটা ধরল। এবার আর কোনো অজুহাত ছিল না, কোনো ভুল করে ধরা ছিল না। সরাসরি ইচ্ছাকৃতভাবে সে আমার হাতটা ধরেছিল। আমি তার দিকে চোখ তুলে তাকালাম। আমার চোখ ছলছল করছিল। ভয়, উত্তেজনা আর এক অজানা আকর্ষণে আমি কাঁপছিলাম। সে আমার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে হালকা চাপ দিল। তারপর নিচু গলায় বলল, ভাবি, আমি জানি আপনিও কিছু অনুভব করছেন, লুকোতে পারবেন না। তার এই কথাগুলো আমার বুকের ভেতর এক তোলপাড় সৃষ্টি করল। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু নিঃশ্বাস নিচ্ছিলাম দ্রুত। সে আমার দিকে ঝুঁকে এলো, আর আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল এই মুহূর্তে যদি আমি তাকে ঠেলে দিই, তাহলে হয়তো এই মুহূর্তটা পার হয়ে যাবে, কিন্তু আমার ভেতরের যন্ত্রণাটা আরও বেড়ে যাবে। আমার মন চাইছিল সে আমাকে আরও কাছে টেনে নিক, আমাকে সম্পূর্ণভাবে তার করে নিক। সেই রাতটা ছিল আমাদের সম্পর্কের নতুন এক সূচনা। এরপর থেকে অর্ণবের চোখের চাহনি, তার হাতের স্পর্শ, তার কথা বলার ভঙ্গি, সব কিছুতেই যেন একটা অন্যরকম অর্থ খুঁজে পেতাম। তার উপস্থিতি আমার দৈনন্দিন জীবনকে অন্য এক রঙে রাঙিয়ে তুলল। আমরা দুজনেই যেন এক গোপন খেলার অংশ হয়ে উঠলাম, যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল হিসেবি, প্রতিটি মুহূর্ত ছিল লুকানো। আমি রান্নাঘরে কাজ করছি, হঠাৎ সে পিছন থেকে এসে আমার কোমর জড়িয়ে ধরত। তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ের উপর পড়ত, আর আমি ভয়ে, উত্তেজনায় কাঁপতে শুরু করতাম। আমি বলতাম, ছাড় অর্ণব, কেউ দেখে ফেলবে। কিন্তু আমার গলা দিয়ে কোনো দৃঢ়তা আসত না, বরং আমার কণ্ঠস্বরটা কেমন যেন মৃদু আর অনুগত শোনাত। সে আমার কানে কানে ফিসফিস করে বলতো, কেউ দেখবে না, আমি তো শুধু আপনাকে ছুতে চাই ভাবি। তার এই কথাগুলো আমার দুর্বলতাকে আরও বাড়িয়ে দিত। আমি তার দিকে ঘুরে দাঁড়াতাম। আমার আঁচল কখন যেন খসে পড়ত, আর আমি তার বাহুডোরে বন্দী হতাম। সেই মুহূর্তগুলো ছিল নিষিদ্ধ আনন্দের, তীব্র অনুভূতির। মনে হতো এই মুহূর্তের জন্য আমি সবকিছু ভুলে যেতে পারি। আমাদের সম্পর্কটা যেন এক বিষাক্ত লতার মতো ছড়িয়ে পড়ছিল আমার জীবনের প্রতিটি কোণায়। আমার মন জানত এটা পাপ, এটা অন্যায়, কিন্তু শরীরের আকর্ষণে, মনের দুর্বলতায় আমি অর্ণবের কাছ থেকে দূরে থাকতে পারছিলাম না। সে আমার ভেতরের সবটুকু দুর্বলতা চিনত, জানত কিভাবে আমাকে কাছে টানতে হয়। আমি যখন তাকে বোঝানোর চেষ্টা করতাম এই সম্পর্কটা ভুল, তখন সে এমনভাবে তাকাত যেন আমার সমস্ত যুক্তিতর্ক তার চোখের সামনে মিথ্যা হয়ে যেত। সে বলতো, আপনার স্বামী আপনাকে কতটা সময় দেয় ভাবি? আপনার এই ভরা যৌবনে কি শুধু একাকিত্বই আপনার প্রাপ্য? আমি তো শুধু আপনাকে একটু সুখ দিতে চাই, একটু ভালোবাসা দিতে চাই। তার এই কথাগুলো আমার মনের গভীরে আঘাত করত। আমি জানতাম সে যা বলছে তা হয়তো সম্পূর্ণ মিথ্যা নয়। রাজেশের অনুপস্থিতি আমার জীবনে যে শূন্যতা তৈরি করেছিল,
অর্ণব যেন সেই শূন্যতার প্রতিটি অণু পূরণ করতে চেয়েছিল, আর আমি সেই শূন্যতার মাঝে দাঁড়িয়ে অর্ণবের দেওয়া ভালোবাসার উষ্ণতা থেকে নিজেকে সরিয়ে নিতে পারছিলাম না। আমাদের অভিসারগুলো আরও নিবিড় হতে শুরু করল। বাড়ির সবাই যখন দুপুরের ঘুমে আচ্ছন্ন থাকত অথবা রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমাদের গোপন সাক্ষাতের পালা শুরু হতো। অর্ণবের ঘরে অথবা কখনো ছাদের ওপরের চিলেকোঠায়, যেখানে কেউ সহজে যেত না, সেই জায়গাগুলো আমাদের গোপন ভালোবাসার সাক্ষী হয়ে উঠত। আমরা হয়তো শুধু হাত ধরে বসে থাকতাম অথবা একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতাম দীর্ঘক্ষণ। তার উষ্ণ হাতের ছোঁয়ায় আমার সমস্ত শরীর জুড়ে যেন আগুন জ্বলে উঠত। সে যখন আমার খোলা চুলে বিলুই, আমি তো শুধু আপনাকে একটু সুখ দিতে চাই, একটু ভালোবাসা দিতে চাই। তার এই কথাগুলো আমার মনের গভীরে আঘাত করত। আমি জানতাম সে যা বলছে তা হয়তো সম্পূর্ণ মিথ্যা নয়। রাজেশের অনুপস্থিতি আমার জীবনে যে শূন্যতা তৈরি করেছিল, অর্ণব যেন সেই শূন্যতার প্রতিটি অণু পূরণ করতে চেয়েছিল, আর আমি সেই শূন্যতার মাঝে দাঁড়িয়ে অর্ণবের দেওয়া ভালোবাসার উষ্ণতা থেকে নিজেকে সরিয়ে নিতে পারছিলাম না। আমাদের অভিসারগুলো আরও নিবিড় হতে শুরু করল। বাড়ির সবাই যখন দুপুরের ঘুমে আচ্ছন্ন থাকত অথবা রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমাদের গোপন সাক্ষাতের পালা শুরু হতো। অর্ণবের ঘরে অথবা কখনো ছাদের ওপরের চিলেকোঠায়, যেখানে কেউ সহজে যেত না, সেই জায়গাগুলো আমাদের গোপন ভালোবাসার সাক্ষী হয়ে উঠত। আমরা হয়তো শুধু হাত ধরে বসে থাকতাম অথবা একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতাম দীর্ঘক্ষণ। তার উষ্ণ হাতের ছোঁয়ায় আমার সমস্ত শরীর জুড়ে যেন আগুন জ্বলে উঠত। সে যখন আমার খোলা চুলে বিলি কেটে দিত, আমার মনে হতো যেন আমি এক অন্য জগতে ভেসে যাচ্ছি। সে আমার কপালে, গালে আলতো করে চুমু খেত। সেই স্পর্শগুলো আমাকে আরও পাগল করে দিত। আমি জানতাম এটা চরম ভুল, কিন্তু সেই মুহূর্তে ভুল ঠিকের বিচার করার মতো শক্তি আমার ছিল না। আমার শরীর, আমার মন যেন অর্ণবের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিল। সে আমার আঁচলকে টেনে নিজের কাছে আনত, আমি নিজেকে তার কাছে উজাড় করে দিতাম। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি আমার ভেতরে এক অন্য রকম অনুভূতি জাগিয়ে তুলত। আমি জানতাম এই আকর্ষণটা একসময় আমাকে ধ্বংস করে দেবে, কিন্তু তখন আমি সেই বিধ্বংসী আকর্ষণেই নিজেকে সঁপে দিয়েছিলাম। আমার এই গোপন জীবন আমাকে একদিকে যেমন তীব্র আনন্দ দিত, তেমনি অন্যদিকে এক গভীর অপরাধ বোধে ডুবিয়ে রাখত। প্রতিবার রাজেশের সাথে কথা বলার সময়, তার চোখে চোখ রাখার সময় আমি নিজেকে অপরাধী মনে করতাম। আমি আমার স্বামীকে ঠকাচ্ছিলাম। সমাজের চোখে, ধর্মের চোখে আমি একজন পাপী, কিন্তু এই পাপ থেকে বেরিয়ে আসার সাহস আমার ছিল না। অর্ণব আমাকে এমন এক জালে জড়িয়ে ফেলেছিল যেখান থেকে বেরোনো অসম্ভব মনে হতো। সে যখন আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাত, যখন আমার কাছে এসে ফিসফিস করে বলতো, আপনি আমার, শুধু আমার ভাবি, তখন আমার ভেতরের সব প্রতিরোধ ভেঙে যেত। আমার মনে হতো সে আমাকে খুব ভালোভাবে বোঝে, যা হয়তো আমার স্বামীও বোঝে না। একবার রাতের বেলা অর্ণব আমার ঘরে এসেছিল। সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখে এক অদ্ভুত দুষ্টু হাসি ছিল। সে এসে আমার পাশে বসল আর ফিসফিস করে বলল, ভাবি, আপনি আজ এত সুন্দর দেখাচ্ছে যে আমি নিজেকে আটকাতে পারছি না। আমি তখনও বিছানায় শুয়েছিলাম। তার কথা শুনে আমার বুকটা থুকফুক করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, অর্ণব, তুমি চলে যাও, কেউ দেখে ফেলবে। কিন্তু আমার গলার স্বর দুর্বল ছিল। সে আমার হাতটা ধরে নিজের কাছে টেনে নিল। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে আমার কানের কাছে এসে বলল, আপনি এত ভয় পান কেন ভাবি? আমি তো শুধু আপনার কাছে একটু আশ্রয় চাই, একটু ভালোবাসা। এই কথাগুলো যেন আমার মনে এক গভীর দাগ কেটে গেল। আমার ভেতরের প্রতিরোধ ক্রমশ আলগা হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম আর সে আমার কপালে আলতো করে চুমু খেল। তার স্পর্শে আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। সেই রাতে আমাদের মধ্যে এমন কিছু মুহূর্ত তৈরি হয়েছিল যা আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। সেই মুহূর্তগুলো ছিল আবেগের চরম বিন্দু।
যেখানে লজ্জার সব সীমা অতিক্রম হয়ে গিয়েছিল। আমি অর্ণবের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলাম, যদিও আমার মন জানত এই পথটা ভুল। এই ধরনের আবেগময় ইঙ্গিতপূর্ণ মুহূর্তে আমাদের দুজনের মধ্যে যেন এক অদৃশ্য বাঁধন তৈরি হয়েছিল, যা ভাঙা আমার পক্ষে ক্রমেই কঠিন হয়ে পড়ছিল। এই লুকানো আকর্ষণ আর গোপন সম্পর্কের জালে আমি প্রতি মুহূর্তে জড়িয়ে পড়ছিলাম। আমার শরীর, মন, আত্মা সবকিছুই যেন অর্ণবের কাছে বাধা পড়ে গিয়েছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু সেই ভুলটাকেই তখন আমার একমাত্র সত্য মনে হচ্ছিল। তার সান্নিধ্য, তার স্পর্শ, তার উপস্থিতি আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। এইটুকু ছিল আমার গোপন অনুভূতির প্রথম প্রকাশ। এই গল্প আপনার কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরও অনেক অজানা গল্প নিয়ে আমি আসব। দিনগুলো এভাবেই কাটছিল। অর্ণব আমার জীবনে এক অন্যরকম প্রভাব ফেলছিল। আমি নিজেকে আয়নায় দেখতাম আর ভাবতাম, এই আমি কি সেই আমি, যার ভেতরে এক নিষিদ্ধ প্রেম বাসা বেঁধেছে, যা সমাজ আর সংসারের সব নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছে। আমার চেহারায় যেন এক অদ্ভুত দীপ্তি আসছিল, যা হয়তো অনেকেই লক্ষ্য করত, কিন্তু কেউ এর কারণ বুঝতে পারত না। এই দীপ্তি ছিল আনন্দের, আবার ভয়েরও। ধরা পড়ার ভয়, সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার ভয়। একদিন দুপুরে রান্নাঘরে কাজ করছিলাম। অর্ণব হঠাৎ করেই আমার পেছনে এসে দাঁড়াল। আমি অনুভব করতে পারছিলাম তার শরীর থেকে আসা উষ্ণতা। সে আমার শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল আর আমার কোমরে তার হাতটা রাখল। আমি চমকে উঠলাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না। তার স্পর্শে এক অদ্ভুত শিহরণ আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। সে ফিসফিস করে বলল, ভাবি, আপনার এই শরীরটা যেন আমাকে পাগল করে তোলে। আমি তার দিকে ঘুরলাম। আমার চোখ ছলছল করছিল। তার চোখে আমি এক গভীর কামনা দেখতে পাচ্ছিলাম, যা আমাকে ভীত এবং উত্তেজিত করে তুলছিল একই সাথে। আমি বললাম, অর্ণব, তুমি এসব কি করছো? কেউ দেখে ফেলবে। কিন্তু আমার গলায় কোনো জোর ছিল না। সে আমার মুখটা আলতো করে তার হাতের তালুতে নিল আর আমার কপালে চুমু খেল। সেই মুহূর্তে আমার মনে হলো যেন আমি এক অন্য জগতে চলে গেছি, যেখানে শুধু আমরা দুজন আছি। আমার সমস্ত প্রতিরোধ ভেঙে গিয়েছিল। আমাদের সম্পর্কটা যেন এক গভীর সমুদ্রে ডুব দিচ্ছিল, যেখানে ফিরে আসার কোনো পথ ছিল না। অর্ণব আমার মানসিক দুর্বলতাকে খুব ভালোভাবে ব্যবহার করত। সে জানত কিভাবে আমাকে তার কাছে টেনে রাখতে হয়। যখনই আমি একটু দূরত্ব তৈরি করার চেষ্টা করতাম, তখনই সে এমন কিছু বলতো বা করত যা আমাকে আবারও তার কাছে ফিরিয়ে আনত। একবার আমি তাকে বলেছিলাম, অর্ণব, আমরা যা করছি তা ঠিক নয়, আমাকে আমার পথ খুঁজে নিতে দাও। সে আমার হাতটা ধরে তার বুকের ওপর রেখেছিল আর বলেছিল, আপনার পথ আমি ভাবি, আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না। আমি আপনাকে খুব ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন, তাই না? তার এই কথাগুলো আমার মনে এক গভীর যন্ত্রণা তৈরি করেছিল। আমি জানতাম আমি তাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা ছিল নিষিদ্ধ, পাপপূর্ণ। তবুও তার এই কথাগুলো আমাকে এক অদ্ভুত আশ্রয় দিত, যেখানে আমি নিজেকে নিরাপদ মনে করতাম, যদিও সেই নিরাপত্তা ছিল ক্ষণস্থায়ী এবং মিথ্যা। কখনো কখনো আমার মনে হতো অর্ণব হয়তো আমার এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। সে জানত যে আমি স্বামী দ্বারা অবহেলিত, একাকিত্বে ভুগছি। এই সুযোগেই সে আমার জীবনে প্রবেশ করেছিল আর আমাকে তার মোহে আটকে ফেলেছিল। আমি চাইলেও তার থেকে দূরে থাকতে পারছিলাম না। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা আমাকে যেন আরও গভীরে টেনে নিয়ে যেত। মনে হতো সে আমার শরীরের প্রতিটি ভাঁজ, মনের প্রতিটি কোণ সম্পর্কে ওয়াকিবহাল। একদিন রাতে রাজেশ ফিরে এলো অফিস থেকে। সে আসার পর আমি অর্ণবের সাথে আগের মতো কথা বলতে পারছিলাম না। আমাদের দেখা সাক্ষাৎও কমে গিয়েছিল। আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠছিল। অর্ণবও বেশ চুপচাপ থাকত। আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, সে এসে এক গ্লাস জল চাইল। জল দেওয়ার সময় তার হাতটা আমার হাতের সাথে লেগে গেল। সেই সামান্য স্পর্শেই আমি কেঁপে উঠলাম। সে আমার দিকে তাকিয়ে একটা চাপা হাসি হাসল, যেন সে বোঝাতে চাইল,
আমি জানি তোমার মনে কি চলছে। তার এই নীরব চাহনি আমাকে আরও অস্থির করে তুলল। রাজেশ হয়তো আমাদের সম্পর্কের এই লুকানো টানাপোড়েন বুঝতে পারত না। সে তার নিজের দুনিয়ায় ব্যস্ত থাকত। হয়তো সে ভাবত বাড়ির সবাই ঠিক আছে, তার পরিবার সুখী, কিন্তু সে জানত না তার অনুপস্থিতি আমার জীবনে যে শূন্যতা তৈরি করেছিল, সেই শূন্যতা কিভাবে এক নিষিদ্ধ সম্পর্ককে আমন্ত্রণ জানিয়েছিল। আমি সারা দিন নিজের সাথে যুদ্ধ করতাম। একদিকে অপরাধবোধ, অন্যদিকে অর্ণবের প্রতি তীব্র আকর্ষণ। এই দ্বন্দ্বে আমি দিনের পর দিন আরও দুর্বল হয়ে পড়ছিলাম। এক রাতে আমি স্বপ্নে দেখলাম আমার আর অর্ণবের গোপন সম্পর্কটা সবার সামনে ফাঁস হয়ে গেছে। সবাই আমাকে ঘৃণা করছে, আমাকে দোষারোপ করছে। আমি ঘুম থেকে ধর্মর করে উঠলাম, সারা শরীর ঘেমে একাকার। আমার মনে হলো এই পাপের বোঝা আমি আর বইতে পারবো না, আমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই হবে। কিন্তু কিভাবে? অর্ণব আমাকে এমনভাবে তার জালে জড়িয়ে রেখেছিল যে তার থেকে দূরে থাকাটা আমার জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো। পরের দিন দুপুরে অর্ণব আমার কাছে এলো, যখন আমরা দুজনেই বাড়িতে একা ছিলাম। সে আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরল। আমি তার চোখে তাকিয়ে দেখলাম তার চোখও কেমন যেন বিষণ্ণ। আমি বললাম, অর্ণব, আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। আমার গলায় কান্না আটকে ছিল। সে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, আপনি কি আমাকে ভালোবাসেন না ভাবি? তার এই প্রশ্নটা আমার বুকে এসে বিঁধল। আমি বললাম, ভালোবাসা হয়তো আছে, কিন্তু এই ভালোবাসা আমাদের ধ্বংস করে দেবে। আমি পাপী হতে চাই না। আমার কথা শুনে অর্ণব হঠাৎ করে উঠে দাঁড়ালো। তার চোখে এক অন্যরকম রাগ আর অভিমানের ছায়া। সে বলল, আপনি এত সহজে সব ভুলে যেতে চাইছেন ভাবি? আমাদের মুহূর্তগুলো কি আপনার কাছে শুধুই ভুল ছিল? মনে রাখবেন, এই ভুলটা শুধু আমার একা ছিল না, এই ভুল আপনিও করেছেন। তার এই কথাগুলো আমার মনে এক তীব্র আঘাত করল। মনে হলো সে আমাকে এক ধরনের আবেগপ্রবণ ব্ল্যাকমেল করছে। সে যেন বোঝাতে চাইছিল, যদি আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে এই গোপন কথাগুলো ফাঁস হয়ে যেতে পারে, আর তার ফল আমাকেই ভোগ করতে হবে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। অর্ণব জানত আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো সামাজিক সম্মান হারানোর ভয়। সেই মুহূর্তে আমার কাছে দুটো পথ খোলা ছিল, হয় এই পাপের বোঝা বয়ে নিয়ে যাওয়া, অথবা সব ঝুঁকি নিয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সত্যি সারা জীবন এই ভয়, এই অপরাধবোধ নিয়ে বাঁচতে পারবো? আমার বিবেক আমাকে উত্তর দিল, না, আমি আর পারছি না। আমার জীবনটা এমন এক অন্ধকারে ডুবে গিয়েছিল যেখানে কোনো আলোর রেখা ছিল না। আমি কঠিন সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতে আমি রাজেশের সাথে কথা বললাম। আমি তাকে সরাসরি সব বলতে পারলাম না, কারণ তাতে আমার সংসারটা ভেঙে যেত আর আমি সমাজের চোখে খারাপ হয়ে যেতাম। কিন্তু আমি তাকে বললাম আমার মানসিক অবস্থার কথা, বললাম আমার একাকিত্বের কথা, আর তার অনুপস্থিতিতে আমি কতটা অসহায় বোধ করি সেই কথা। রাজেশ আমার কথা মন দিয়ে শুনল। হয়তো সেও কিছুটা অবাক হয়েছিল, কারণ সে ভাবত আমি সুখী। আমি তাকে বললাম, আমাদের দুজনের মধ্যে যোগাযোগটা বাড়ানো দরকার, আমাদের আরও সময় দেওয়া দরকার একে অপরকে। আমার কথায় হয়তো তার মনে কিছুটা পরিবর্তন এসেছিল। অর্ণবের সাথে আমি আর আগের মতো মিশিনি। আমি তাকে এড়িয়ে চলতে শুরু করলাম। সে প্রথমে খুব বিরক্ত হয়েছিল, রাগ করেছিল, আবার আবেগপ্রবণ ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, কিন্তু আমি দৃঢ় ছিলাম। আমি তাকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলাম, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এখন আমাদের উচিত নিজেদের জীবনে ফিরে যাওয়া। প্রথম অর্ণব আমার কথা শুনতে চাইত না। সে আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করত আমাদের সম্পর্কটা কত গভীর, কত পবিত্র। কিন্তু আমি জানতাম এই পবিত্রতার পেছনে লুকিয়ে আছে এক বিষাক্ত ছোবল। আমি তাকে স্পষ্ট ভাষায় বললাম, অর্ণব, যদি তুমি আমাদের এই গোপন সম্পর্কটা ফাঁস করে দাও, তাহলে আমি সবার সামনে তোমার আসল চেহারাটা প্রকাশ করে দেব। আমি বলবো তুমি কিভাবে আমার মানসিক দুর্বলতার সুযোগ নিয়েছিলে। বিশ্বাস করো, আমি আমার সংসার বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারি। আমার এই কথাগুলো শুনে অর্ণব ভয় পেয়েছিল। সে হয়তো বুঝতেই পারেনি যে আমি এতটা দৃঢ় হতে পারি। ধীরে ধীরে অর্ণবও কিছুটা দূরে সরে গেল। হয়তো সে বুঝতে পারছিল যে আমাকে আর তার জালে আটকে রাখা সম্ভব নয়। সে তার পড়াশোনা নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়ল, আর কিছুদিনের মধ্যেই সে অন্য শহরে চলে গেল তার উচ্চশিক্ষার জন্য।
অর্ণব চলে যাওয়ার পর আমার জীবনে এক অন্যরকম শান্তি ফিরে এলো। সেই নিষিদ্ধ সম্পর্কের ধুলো ধীরে ধীরে আমার মন থেকে সরে যাচ্ছিল। অপরাধ বোধের বোঝা কিছুটা হালকা হয়েছিল। আমি আবারও নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। রাজেশের সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করল। আমরা দুজন একে অপরের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। আমি তাকে আমার জীবনের সব কথা বলতে পারিনি ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসার ভিত্তিটা যেন আবার মজবুত হতে শুরু করেছিল। আজ আমি আমার অতীতকে ফিরে দেখি। মনে হয় সেদিন যদি আমি নিজের মনকে শক্ত না করতাম, নিজের দুর্বলতাকে জয় না করতাম, তাহলে হয়তো আমার জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে যেত। সেই নিষিদ্ধ আকর্ষণ, সেই গোপন অভিসার হয়তো আমাকে এক চরম পরিণতির দিকে ঠেলে দিত। জীবনের এই পথগুলো খুব পিচ্ছিল হয়। যখন আমরা আবেগ আর শারীরিক আকর্ষণের কাছে নিজেদের সঁপে দিই, তখন আমরা ভুলে যাই এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। তাই এইটুকু বলবো, জীবনের প্রতিটি সম্পর্কে সততা আর স্বচ্ছতা থাকা উচিত। যে কোনো সম্পর্কের গভীরে যাওয়ার আগে শতবার ভাবুন এর পরিণতি কী হতে পারে। কারণ কিছু কিছু আকর্ষণ এমন হয় যা আমাদের পুরো জীবনকে বিষিয়ে দেয়, আর সেখান থেকে বেরিয়ে আসাটা প্রায় অসম্ভব হয়ে ওঠে। নিজের বিচার বুদ্ধি আর বিবেকের ওপর ভরসা রাখুন। কোনো আবেগের বশে এমন কিছু করবেন না যার জন্য পরে সারা জীবন অনুশোচনা করতে হয়। এই কঠিন অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে আত্মনিয়ন্ত্রণ এবং নিজের প্রতি সৎ থাকা কতটা জরুরি। আমার জীবনের এই অধ্যায়টি হয়তো আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো অবাস্তব আবেগের মোহে নিজেকে হারিয়ে ফেললে তার মূল্য অনেক বেশি দিতে হয়।